নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমি সৌগত যিশুদার পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমাদের এখন পলিটির ক্লাস চলছে। তো এখন আমাদের চলছে ধরো মৌলিক অধিকারে ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আমরা আলোচনা করছি। ফান্ডামেন্টাল রাইটসের আর দুটো ক্লাস হবে, দিয়ে ফান্ডামেন্টাল রাইটস শেষ হবে। তারপরে আমরা অন্যান্যগুলো পরবর্তী চ্যাপ্টারে যাব, ঠিক আছে? তো এম লক্ষ্মীকান্তকে ফলো করে অ্যাজ ইউজুয়াল আমি এই নোটটাও বানিয়েছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, দেখো, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। তো এটা আমাদের আর্টিকেল 29 এবং 30-তে, এই দুটো আর্টিকেলের মধ্যে এটা স্বীকৃতি করা আছে, ঠিক আছে, সংরক্ষিত করা আছে। তো এখানে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, কাদের অধিকার? এটা সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, কাদের অধিকার? পরপর লেকচারটা যত যাবে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো 29-এ একরকম কথা বলা আছে এবং 30-তে আলাদা রকম কথা বলা আছে। দুটো আর্টিকেল কিন্তু দু রকম আর্টিকেল, তোমাদেরকে খুব মানে ডিপ কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে এই ব্যাপারগুলো। তো আমি এটা তোমাদেরকে বলে দিচ্ছি, একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রোটেকশান অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিজ, দেখো এখানে লেখা আছে প্রোটেকশান অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিজ প্রথম, সেটা আর্টিকেল 29-এ। সেখানে মাইনরিটি, এখানে মাইনরিটি বলতে কাদেরকে বলা হয়েছে, কী ধরনের মাইনরিটির কথা বলা হয়েছে? এখানে কিন্তু দেখো জাত বা কাস্ট বা রেস এই রকম কোনো মাইনরিটির কথা বলা হয়নি। এখানে দু ধরনের মাইনরিটির কথা বলা হচ্ছে, একটা কি রিলিজিয়াস মাইনরিটি এবং আরেকটা বলা হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি। তো এখানে একটা ধর্মগত যে মাইনরিটি আছে, সংখ্যালঘু আছে, এবং একটা ভাষাগত সংখ্যালঘু, এই দুই ধরনের মাইনরিটির কথা বলা হচ্ছে। কিন্তু এখানে এটা তোমাদেরকে প্রথমে ক্লিয়ার হয়ে যেতে হবে কোন ধরনের মাইনরিটির কথা বলা হচ্ছে। এবারে দেখো, মাইনরিটির ব্যাপারটা যদি আমরা দেখি, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন হতে হবে। কারণ কাশ্মীর যদি দেখি, কাশ্মীরে সেখানে হিন্দুরা মাইনরিটি। আবার আমরা উল্টো দিকে চলে যদি যাই, ধরো অন্য কোনো স্টেটে চলে আসি, ধরো ইউপিতে চলে এলাম, ইউপিতে দেখলাম মুসলিমরা ওখানে মাইনরিটি। আবার দেখো তোমরা যদি পাঞ্জাবে যাও, ওখানে শিখরা কিন্তু অনেক বেশি মেজরিটিতে বসবাস করে। তাহলে প্রত্যেকটা এলাকা ভিত্তিক মাইনরিটির সংজ্ঞাটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবারে মাইনরিটি এখানে দু ধরনের, একটা রিলিজিয়াস মাইনরিটি এবং আরেকটা লিঙ্গুইস্টিক মাইনরিটি। এখানে এই দুটি কথা তোমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এবার আর্টিকেল 29-এ কী বলছে দেখি। খুব এই সবুজ দিয়ে যে কালিটা, সবুজ কালিতে যেটা লেখা আছে, খুব ইম্পর্ট্যান্ট কথা, এই ফেজটাতে তোমাদেরকে জোর দিতে হবে। এনি সেকশন অফ দ্য সিটিজেন, এনি সেকশন অফ দ্য সিটিজেন্স ডিসাইডিং any part of India having a distinct language, script, culture of its own shall have right to conserve the same। তাহলে কি বলছে? এনি সেকশান অফ দ্য সিটিজেন, সেই যে নাগরিকদের, আমাদের নাগরিকদের যে কোনো সেকশান, যারা ভারতের যে কোনো অংশে বসবাস করে, ঠিক আছে, দুটো কথা বললাম। ডিস্টিংস, আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাদের লিপি রয়েছে, তাদের সংস্কৃতি রয়েছে, তাদের নিজস্ব সেটা। তাহলে তাদের কি রাইট রয়েছে? রাইট টু কনজার্ভ দ্য সেম। তাহলে এইটা তাদের কনজার্ভ করার রাইট রয়েছে। ওকে, তাহলে 29 আর্টিকেলের প্রথম পার্টে এটা আমরা জানলাম। সেকেন্ড পার্টে কী লেখা আছে দেখি। নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন ইনটু এনি এডুকেশনাল institution maintained by the state or receiving aid out of the state fund on ground of only the religion, race, caste or language। তাহলে আমাদের যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এডুকেশনাল ইনস্টিটিউশানগুলো স্টেটের দ্বারা মেনটেন হচ্ছে বা স্টেট থেকে তারা ফান্ড নিচ্ছে, ঠিক আছে, স্টেটের ফান্ড থেকে তারা অনুদান নিচ্ছে, তাহলে সেই রকম কোনো ইনস্টিটিউশানে, শিক্ষাগত ইনস্টিটিউশানে কোনো ছাত্রকে কিন্তু এই রিলিজিয়ান, রেস, কাস্ট এবং ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে, কেবলমাত্র এর ভিত্তিতে তাকে অ্যাডমিশান থেকে বাইরে রাখা যাবে না, তাকে অ্যাডমিশান নিতেই হবে। ওকে, তাহলে দুটো জিনিস কিন্তু দুরকম বলেছে, তোমরা সেটা বুঝতে পারলে। আর্টিকেল 29-এ প্রথম এক ধরনের কথা বলা আছে, দ্বিতীয় এক ধরনের কথা বলা আছে। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি, দেখো নেক্সট, দ্য ফার্স্ট প্রভিশন প্রোটেক্ট দ্য রাইট অফ এ গ্রুপ। তাহলে প্রথম এই যে 29-এর প্রথম অংশটায় আমরা কি পড়লাম? একটা এনি সেকশন অফ দ্য সিটিজেন, তাহলে একটা গ্রুপের কথা বলা হয়েছে। আবার সেকেন্ড প্রভিশনটা কি বলেছে? একজন সিটিজেনের, ইন্ডিভিজুয়ালদের কথা বলা হচ্ছে সেখানে। ওকে, এবং 29 আর্টিকেলে গ্র্যান্ড প্রোটেকশান টু বোথ রিলিজিয়াস মাইনরিটি অ্যাজ ওয়েল অ্যাজ লিঙ্গুইস্টিক মাইনরিটি। তাহলে যেটা আমরা প্রথমে বলতেছিলাম, মাইনরিটি এখানে আমরা কাদেরকে মাইনরিটি বলবো? এখানে রিলিজিয়াস মাইনরিটির কথা বলা হচ্ছে এবং লিঙ্গুইস্টিক মাইনরিটির কথা বলা হচ্ছে। ওকে, এবার দেখো সুপ্রিম কোর্ট এখানে একটা কথা বলেছে। সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য স্কোপ অফ দ্য আর্টিকেল ইজ নট নেসেসারিলি রেস্ট্রিক্টেড টু মাইনরিটিজ অনলি।
ঠিক আছে। কেন মাইনরিটি, কেবলমাত্র মাইনরিটিদের জন্য এটা রেস্ট্রিক্টেড করা থাকবে তা কিন্তু নয় এই আর্টিকেলটা, আর্টিকেল 29। কেন? কারণ আর্টিকেল 29-এ সেকশান, এনি সেকশান অফ দ্য সিটিজেন্স কথাটা বলা আছে। আর্টিকেল 29-এর প্রথমেই তোমাদেরকে ওটা আমি দেখিয়েছিলাম। দেখো আর্টিকেল 29 এনি সেকশান অফ দ্য সিটিজেন বলা আছে। তাহলে ওই ওয়ার্ডটার ওই ফেজটাতে কী ডিফাইন করছে যে ইনক্লুডস মাইনরিটি অ্যাজ ওয়েল অ্যাজ মেজরিটি। তাহলে মাইনরিটি এবং মেজরিটি উভয়ের কথাই এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আর্টিকেল 29 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা কি পড়ব? রাইট টু মাইনরিটিজ টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন। এবার আর্টিকেল 30, ওখানে দেখো আর্টিকেল 29-এ মাইনরিটি অ্যাজ ওয়েল অ্যাজ মেজরিটির কথাও ওখানে বলা হয়েছে। আর্টিকেল 30-তে কিন্তু কেবলমাত্র মাইনরিটিদের কথাই এখানে বলা হচ্ছে। এটা পুরো একদম রাইট টু মাইনরিটিজ, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ মেজরিটি এখানে কিন্তু তা নয় আর্টিকেল 29-এ যেটা। এবার এখানেও ওই রিলিজিয়াস এবং লিঙ্গুইস্টিক মাইনরিটিদের কথা বলা হচ্ছে। এবারে দেখো এই যে মাইনরিটি ব্যাপারটা কী জানো? মাইনরিটি ডিফাইন্ড হয় কয়েকটা জিনিসের উপর। যেমন কোনো একটা এলাকায় সেই সম্প্রদায়ের মানুষ বেশি থাকা চলবে না, প্রথম কথা কম থাকতে হবে, এইটা একটা ব্যাপার। এবারে তারা যে এই যে সরকার দ্বারা মাইনরিটি ঘোষিত হবে, তাহলে তাদের নিজস্ব স্বীকৃতি মানে ইচ্ছা থাকতে হবে। তাদের যদি ইচ্ছার বিরুদ্ধে সরকার কিন্তু তাদেরকে মাইনরিটি হিসাবে ঘোষণা করতে পারে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো আছে। মাইনরিটি সরকার যদি মাইনরিটি ঘোষণা করতে চায়, সরকার বলতে এখানে পার্লামেন্ট, মাইনরিটি কারা কীভাবে হবে সেটা ঘোষণা করে, কারা ঠিক করে? পার্লামেন্ট ঠিক করে। ঠিক আছে, এবারে দেখো মাইনরিটিরা আর্টিকেল 30-তে কী বলা হয়েছে যে অল মাইনরিটি শ্যাল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস। তাহলে তাদের মাইনরিটিরা তাদের অধিকার রয়েছে তাদের নিজস্ব এডুকেশনাল ইনস্টিটিউট তাদের পছন্দ মতো তারা এস্টাবলিশ করতে পারে এবং পরিচালনা করতে পারে। সেকেন্ড রাইট কী রয়েছে? দ্য কম্পেনসেশন অ্যামাউন্ট ফিক্সড বাই দ্য স্টেট ফর দ্য কম্পালসারি অ্যাকুইজিশন অফ এনি প্রপার্টি অফ এ মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউট শ্যাল নট রেস্ট্রিক্ট অর অ্যাব্রোগেট দ্য রাইট গ্যারেন্টি টু দেম। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। দেখো আমরা জানি কি, আমরা পরের লাইনটাতেই দেখলে এই লাইনটা পরিষ্কার হয়ে যাবে। দ্য প্রভিশন ওয়াজ অ্যাডেড। দেখো আমরা জানি কি, এই যে 44th অ্যামেন্ডমেন্টে 1978 সালে সেখানে কি বাতিল করে? রাইট টু প্রপার্টি, এইটা কি করা হয়েছে? ডিলিট করে দেওয়া হয়েছে। দ্য অ্যাক্ট ডিলিটেড দ্য রাইট টু প্রপার্টি অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইটস, এর যেটা আর্টিকেল 31-এ ছিল রাইট টু প্রপার্টি, সেটা কি করা হয়েছে? এই যে 44th অ্যামেন্ডমেন্ট 1978 সালে সেটা ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু মাইনরিটিদের ক্ষেত্রে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিলিট করা হয়নি। তারা কোনো ধরো মাইনরিটি সম্প্রদায়ের যদি এডুকেশনাল ইনস্টিটিউশন তারা যদি চায়, তাদের প্রপার্টির অধিকার রয়েছে। এবার ধরো কোনো একটা জায়গায় একটা ইনস্টিটিউশন আছে, তো হাইওয়ে ধরো বাড়ানো হবে, ঠিক আছে, তো হাইওয়ে বাড়ানোর সময় দেখা গেল সেই ইনস্টিটিউশনটার কিছুটা এলাকা ওই নতুন হাইওয়ে তৈরির ক্ষেত্রে পড়ে যাচ্ছে, তাদের এলাকায় পড়ে যাচ্ছে। তো অন্যান্য ক্ষেত্রে কি হয়, সেটা যদি না মাইনরিটি ইনস্টিটিউশন হয়, তাহলে কি হয়, সরকার চাইলে ওই জায়গাটাকে কী করবে, ওই জায়গাটা তারা কিনে নিতে চায়। ঠিক আছে, টাকা দিয়ে কিনে নিতে পারে। কিন্তু মাইনরিটিদের ক্ষেত্রে কি হয়, ধরো এখানে তাদের জায়গার মধ্যে ওই হাইওয়েটা তাদের জায়গার উপর দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু সরকার কিনতে পারবে না। চাইলে সরকার কি করতে পারে, প্রয়োজনে ওই জায়গার সমপরিমাণ জায়গা তাদেরকে পার্শ্ববর্তী কোনো এলাকায় তাদেরকে অ্যারেঞ্জ করে দিতে হবে। এরকম নয় যে তারা একথা বলতে পারে না যে আমরা এখান থেকে উঠবই না, আমরা এখানেই থাকবো, এরকম কিছু ব্যাপার নয়। তবে তাদেরকে কি করে দিতে হবে, সরকারকেও পার্শ্ববর্তী ওই সমপরিমাণে জায়গার একটা ব্যবস্থা করে দিতে হবে। ঠিক আছে, এছাড়াও মাইনরিটিদের আরও কিছু নিয়ম আছে। যেমন ধরো এসটি সম্প্রদায়ের যদি কোনো মাইনরিটি হয়, তাদের জমি জায়গা সাধারণ জেনারেল মানুষ কিন্তু কিনতে পারে না। অর্থাৎ কিনতে পারে না বলতে তারা তাদের নামে কিনে রেকর্ড করতে পারবে না। ওকে, তাদের নিজেদের মধ্যে কেনা বেচা হতে পারে, কিন্তু তারা কি করতে পারে না, জেনারেল কোনো সম্প্রদায়ের মানুষকে বিক্রয় করতে পারে না। বা কেউ যদি ক্রয়ও করে জেনারেল সম্প্রদায়ের মানুষ, তাহলে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী রেকর্ড করতে পারবে না। ওকে, তো এইখানে তাদেরকে কিন্তু রাইট টু প্রপার্টি, এই রাইটটা কিন্তু এখানে দেওয়া আছে মাইনরিটিদের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি আর্টিকেল 30-তে। আর কি বলা আছে?
গ্র্যান্টস দ্য ফলোয়িং রাইটস, ও ঠিক আছে, ওটা ওই পেজটা ছিল। আচ্ছা, এখানে নেক্সট শ্রীতে কী বলা আছে, ইন গ্র্যান্টিং এডস দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি এডুকেশনাল ইনস্টিটিউশন ম্যানেজড বাই এ মাইনরিটি। তাহলে এখানে কি বলছে, এখানে যখন স্টেট কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য অনুদান গ্র্যান্ট করছে, ঠিক আছে, সেখানে কোনো ডিসক্রিমিনেট করা চলবে না, সেখানে কোনো বৈষম্য করা চলবে না, যেটা মাইনরিটি দ্বারা ম্যানেজড হচ্ছে, ঠিক আছে। তাহলে আর্টিকেল 30-এ 3টি জিনিস সেখানে পরিষ্কার করে বলা আছে। তারা তাদের প্রপার্টিটা ধরে রাখতে পারে, এখানে তারা তাদের এস্টাবলিশ করতে পারে এডুকেশনাল ইনস্টিটিউশন এবং অ্যাডমিনিস্টার করতে পারে, এবং এড গ্র্যান্টিংয়ের ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশান করা চলবে না। নেক্সট আমরা যেটা জানবো, প্রোটেকশান আন্ডার আর্টিকেল 30 ইজ কনফার্মড অনলি টু মাইনরিটি রিলিজিয়াস অর লিঙ্গুইস্টিক, ডাজ নট এক্সটেন্ড টু এনি সেকশান টু দ্য সিটিজেন, যেটা আমরা আর্টিকেল 29-এ পড়েছিলাম। আর্টিকেল 29-এ কী পড়েছিলাম, অল এনি সেকশান অফ দ্য সিটিজেনের কথা পড়েছিলাম, কিন্তু আর্টিকেল 30 কেবলমাত্র কনফার্ম অনলি মাইনরিটির কথা বলা হচ্ছে, যেটা আমি বারবার বলে আসছি। দ্য টার্ম মাইনরিটি হ্যাজ নট ডিফাইন্ড এনিওয়্যার ইন দ্য কনস্টিটিউশন, আমাদের সংবিধানের কনস্টিটিউশনে মাইনরিটি কথাটা কিন্তু কিভাবে ডিফাইন করা হবে সেটা কোথাও কোনোভাবে লেখা নেই। দেখো, এটা লেখা সম্ভবও নয়, কারণ সংবিধান নির্মাতারা এইটা তখন যখন সংবিধান নির্মাণ করেছিল তখন সেটা ডিসাইড করা কোনো মতেই সম্ভব ছিল না, কারণ এটা সময়ে সময়ে এটা পরিবর্তিত হয়। তাই সংবিধান কী করেছে, পাওয়ার দিয়ে রেখেছে পার্লামেন্টকে। পার্লামেন্ট ঠিক করে কোন সম্প্রদায় কোন এলাকায় কোন সম্প্রদায়টা তারা ভাষাগত এবং ধর্মগতভাবে তারা মাইনরিটি, ঠিক আছে। তাই কনস্টিটিউশনে কোথাও কিন্তু আলাদা করে মাইনরিটির ডেফিনেশান দেওয়া নেই। নেক্সট কী বলা আছে আর্টিকেল 30-তে, দ্য রাইট টু মাইনরিটি টু ইম্প্যাক্ট এডুকেশান টু ইটস চিলড্রেন ইন ইটস ওন ল্যাঙ্গুয়েজ, তাহলে মাইনরিটিদের তাদের চিলড্রেনদের তাদের নিজস্ব ভাষায় শিক্ষা দেওয়ার অধিকার রয়েছে। নেক্সট, মাইনরিটি এডুকেশনাল ইনস্টিটিউশান কি 3 ধরনের হয়, ঠিক আছে। প্রথম কী ধরনের হতে পারে না, যেটা স্টেট দ্বারা রেকগনাইজেশান হবে এবং তাদের অনুদানটাও আসবে স্টেট থেকে। দ্বিতীয় কী ধরনের হয়, স্টেট দ্বারা রেকগনাইজেশান পাবে, কিন্তু এডটা মাইনরিটি সম্প্রদায়ের মানুষরা বলল আমরা নিজেরাই অনুদান দিয়ে এটা চালাবো, স্টেট দ্বারা কোনো এড গ্র্যান্টিং হবে না, তাহলে এটা এক ধরনের। 3 নম্বর কী আছে, নেদার সিক রেকগনাইজেশান নর এড ফ্রম দ্য স্টেট, তারা স্টেট দ্বারা রেকগনাইজেশানও পাবে না এবং গ্র্যান্টও এড যে তাদের যে অনুদানটা গ্র্যান্ট হচ্ছে সেটাও স্টেটের কোনোভাবে ভূমিকা নেই। তাহলে 3 ধরনের আমরা ইনস্টিটিউশনের কথা পেলাম। তাহলে এখানে প্রথম 2 ধরনের ইনস্টিটিউশনের ক্ষেত্রে যেখানে রেকগনাইজেশানটা স্টেট দিচ্ছে এবং একটায় ফান্ডও স্টেট দিচ্ছে কিন্তু অন্যটায় ফান্ড কিন্তু স্টেট দিচ্ছে না, কিন্তু রেকগনাইজেশান দিচ্ছে স্টেট, তো সেই দু ক্ষেত্রে রেগুলেটরি পাওয়ারটা সম্পূর্ণভাবে রয়েছে স্টেটের। সেখানে সিলেবাস রিপ্রেজেন্টেশান থেকে যে কোনো অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড, ডিসিপ্লিন, সব কিছু, এমপ্লয়মেন্ট অফ টিচিং স্টাফ, সব কিছুই সেখানে স্টেট দ্বারা মেনটেন করা হবে। এবারে অন্যদিকে থার্ড টাইপ, যেখানে স্টেটের কোনো ভূমিকাই নেই, রেকগনাইজেশানও দিচ্ছে না বা অনুদানও গ্র্যান্ট করছে না, তো সেখানে কি করছে, সেখানে স্টেটের কোনো ভূমিকাও থাকবে না, সেখানে পুরো অপারেশান সেটা অপারেশান অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশানটা সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই করবে, তবে সেটা জেনারেল ল অনুযায়ী হবে, ঠিক আছে। এমন নয় যে তাদের নিজেদের সম্পূর্ণ দেশ বিরোধী কাজ হবে, তা নয়, কিন্তু আমাদের যে জেনারেল ল রয়েছে বিভিন্ন, সেই রকম ল ধরেই কাজটা কিন্তু হবে। ওকে, তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো এই ছিল আমাদের কি ছিল না, এই যে এডুকেশনাল কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, এইটা ছিল পুরো ভিডিও। এটা আমাদের 29 এবং 30 আর্টিকেলে আমাদের সংরক্ষিত আছে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, আশপাশ পরিষ্কার রেখো, সেভ ওয়াটার, সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক।